গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প কবি। গল্প নয়, নিজের চোখে দেখা। তবে গল্প না বলিলে লোকে পড়িতে চায় না, তাই গল্পের আকারেই লিখিতে হইল। সিংভূম জেলার পাহাড় জঙ্গলময় স্থান পায়ে হাঁটিয়া বেড়াইতে বাহির হইয়াছিলাম আমি এবং সঙ্গে দুইটি বন্ধু। তবে আরও একটু খুলিয়া বলি, গুছাইয়া না বলিলে আপনাদের ঠিক ছবিটি দিতে পারিব না হয়তোবা। দেশের লিচুতলা ক্লাবে বসিয়া একদিন ভ্রমণের গল্প করিতেছিলাম। পাহাড় জঙ্গলের গল্প অনেক কিছু করিলাম। এখানে এ পাহাড় দেখিয়াছি, ওখানে ও পাহাড় দেখিয়াছি। সত্য ও মিথ্যা মিলাইয়া বেশ গল্প ফাঁদিয়াছিলাম। অবশ্য সত্য বলিবার ইচ্ছা ছিল, কিন্তু অভ্যাস দোষে অতিরঞ্জিত মিথ্যা কিছু কিছু বর্ণনার মধ্যে ঢুকিয়া গেলে আমি আর কি করিব। ভাদ্র মাসের শেষ, শরতের চিহ্ন নীল আকাশের শুভ্র মেঘমালায় পরিস্ফুট। বাতাস রৌদ্রতপ্ত, দিন ছোট হইয়া আসিয়াছে। মাঝে মাঝে অতর্কিতে এক পশলা বৃষ্টি উড়ন্ত মেঘখণ্ড হইতে ঝরিয়া পড়ে। নদী তীরে কাশগুচ্ছ সর্বত্র দেখা যায়। মন্মথ মোক্তার বলিলেন, এসব কোথায় ভায়া? সিংভূম জেলায়। তা কত দূর? তা হাওড়া থেকে 200 মাইল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কখনো কিছু দেখলাম না। সাক্ষীর জেরা করতে আর তালিম দিতে দিতে জীবনটা। আর এক উৎসাহী বন্ধু বলিলেন, যা বললেন মন্মথ দা, রইলাম পড়ে এই গর্তে। কী বা জীবনে দেখলাম? বিভূতি দেখো কত দেশ ও বিদেশ দেখে দেখে। বলিলাম, তার আর ভাবনা কি, আমি নিয়ে যেতে রাজি আছি আপনাদের। মানে, আমার সন্ধানে অল্প খরচে বেশ পাহাড় জঙ্গলের পথ দিয়ে নিয়ে যেতে আমি প্রস্তুত। তা কোথায়? একটা পথে আমি নিজে একবার হেঁটে গিয়েছিলাম। সব শুদ্ধ 16 মাইল রাস্তা হবে। আগাগোড়া বন আর পাহাড়, নিবিড় নির্জন বনপথ। রেখা মাইন্স স্টেশনে নেমে দক্ষিণ দিকে বনের পথ দিয়ে আবার পূবের দিকে ঘুরতে হবে। তারপর আবার উত্তর মুখে এসে সুবর্ণরেখা পার হতে হবে। সব শুদ্ধ 16-18 মাইল পথ। রাজি? মন্মথদা উৎসাহের সুরে বলিলেন, হাঁ রাজি। দেখাও ভাই, বয়স হয়েছে, কবে হয়তো। কিন্তু তা তো হলো, আপনি হাঁটতে পারবেন এই দুর্গম বনপথে এতটা? তুমি সে পথ জানো তো? একবার গিয়েছিলুম, সুতরাং জানি। তবে সেও আজ হলো 5 বছর আগের কথা। ভালো মনে নেই, চলুন নিয়ে যাব। সব স্থির হইয়া গেল। কি একটা ছুটি ছিল, দিন 7-8 পরে, সম্ভবত ঈদের ছুটি। ঠিক হইল সেই ছুটিতে এখান হইতে ঝোলাঝুলি কাঁধে রওনা হইতে হইবে, সত্যকার ভবঘুরে ভ্রমণ কাহিনীকারদের মতো। মন্মথবাবুর বয়স 55-র কাছাকাছি। তাহাকে আবার বলিলাম, হাঁটতে পারবেন তো? গাড়ি ঘোড়া কিচ্ছু মিলবে না কিন্তু সে রাস্তায়, ভেবে দেখুন। তিনি আশ্বাস দিলেন, কিছু ভেবো না ভায়া, দেখো এ বুড়ো হাড়ের জোর। তোমাদের চেয়ে অনেক শক্ত আছি এখনো। কিন্তু তিনিই বিপদে ফেলিয়াছিলেন আমাদিগকে পথের মধ্যে। সে কথা
এখানে অবান্তর। আসল কথা যাহা বলিতে চাহিতেছি তাহাই বলিব। আজ 7-8 বছর হইয়া গেল। সে ঘটনা, সে ছবি আজও আমাদের তিনজনেরই মনে জ্বলজ্বল করে। সময়ের ব্যবধান তাহা ম্লান করিয়া দিতে পারে না। সেই গ্রাম্য কবি রঘুনাথ দাশের কথা আরেকটু গোড়া হইতেই বলি। রাত 4টার সময় ট্রেন হইতে নামিলাম মোহনিয়া স্টেশনে। ট্রেনে একটি উপর চালাক ছেলেকে জিজ্ঞাসা করা গেল, এ ট্রেন রাখামান সে ধরিবে কিনা। নির্বোধেরা সব সময় সব বিষয়ে খুব নিশ্চিত থাকে। সে বলিল, ধরিবে নিশ্চয়ই, কোনো সংশয়ের অবকাশ নাকি সে সম্বন্ধে নাই। আমার কেমন সন্দেহ হইল তার কথাবার্তার ধরনে। আমি অন্য বন্ধুটিকে গার্ডের কাছে পাঠাইয়া দিলাম এ কথাটি জানিবার জন্য। গার্ড বলিয়া দিল, ও স্টেশনে ট্রেন ধরে না। দায়িত্বজ্ঞানহীন ছোকরার কথা শুনিয়া কাজ করিলে সেদিন একেবারে টাটা গিয়া গাড়ি থামিত। ফিরিবার ট্রেন সারাদিন মিলিত না, ভ্রমণটাই মাটি হইয়া যাইত। কেন লোকে না জানিয়া শুনিয়া এমন বাজে কথা বলে তাই ভাবি। যখন ট্রেন হইতে নামিলাম তখনও রাত্রি আছে, তবে পথ বেশ দেখা যায়। আমরা হাঁটিয়া আসিলাম রেখা মানসে পর্যন্ত। ঠিক সে সময় ভোর হইয়া গেল। আমরা অরুণচ্ছটা রক্ত পূর্ব দিগন্তের মহিমা অবাক হইয়া দর্শন করিলাম সুবর্ণ রেখা তীরের শালবন হইতে। আরও কিছু দূর অগ্রসর হইয়া একটি অনামিকা পার্বত্য তটিনী দুই তীরের পাষাণকুলের মধ্য দিয়া কুলুকুলু স্বরে ছুটিয়া চলিয়াছে। পাষাণময় তটে বর্ষার বনকুসুম ফুটিয়া আছে। নদীর ধারে ধারে বনশেফালির বৃক্ষ, দুই একটি শিউলি ফুলও ফুটিয়াছে। আমি প্রস্তাব করিলাম, আসুন স্নান করা যাক এই নদীতে। মন্মথদা বলিলেন, এত সকালে? এত সকালেই। নদী দেখবে যখন, স্নান করবে তখন। সুতরাং শাস্ত্রবাক্য মেনে নিয়ে এখনই স্নান করা যাক। রাস্তায় এমন সুন্দর নদী আর হয়তোবা মিলবে না। ভিজে কাপড় বইতে হবে সারা রাস্তা, তার ব্যবস্থা হবে। ব্যবস্থা যাহা হইল তাহা ছাপার অক্ষরে না লেখাই ভালো। অতঃপর নদীর সেই জলজ লিলি সুবাসিত পাষাণতট পরিত্যাগ করিয়া বনমধ্যে ঢুকিয়া পড়িলাম। এক স্থানে শৈল সানুতে একটা বড় পিয়াল গাছ, তার তলদেশে বিশাল শিলাখণ্ড একখানা, ঠিক যেন বাঁধানো বেদির মতো। কয়েকদণ্ড সেখানে বিশ্রাম করিলাম ও সঙ্গে আনিত পাউরুটি, মাখন, জেলি ও সন্দেশের সদ্যবহারও যে করা গেল না এমন নয়। তারপর আবার রওনা। পথিমধ্যে এক অতি বৃদ্ধ সাহেবের সঙ্গে জঙ্গলের মধ্যে দেখা। সাহেব কুলি খাটাইয়া কি কাজ করিতেছে। বনের মধ্যে একটি তাঁবু, তাঁবুতে দুই একখানা চেয়ার টেবিল। সাহেবের নিজের মুখেই শুনিলাম তাহার বয়স 90 বৎসর। এই বয়সে সে অর্থ উপার্জন করিয়া সে অর্থ ভোগ করিবে কবে? বাঙালির মনে এ প্রশ্ন উদয় হওয়া স্বাভাবিক, কিন্তু ও জাতের ধর্ম অন্যরূপ। অজরাম্রবৎ প্রজ্ঞ বিদ্যামঞ্চ চিন্তয়েত চাণক্য শ্লোকের এই বাক্য উহারা সার্থক করিয়াছে। আরও কিছু দূরে গিয়া একটি বনমধ্যস্থ সাঁওতালি গ্রাম, নাম কুলামৌরি। সেখানে পথের ধারে একটি ছোট্ট কুটির, তার পাশে শালের খুঁটিতে ঝোলানো একটা
কেরোসিনের টিনের ভগ্নাংশ। তাহাতে অতি জরুরি বিজ্ঞপ্তি লিখিত আছে, এই মাস হইতে দোকান খোলা হইয়াছে। মন্মথদা বলিলেন, এ ব্যাপারটা কি হে? আমি বলিলাম, মনে হচ্ছে একটা দোকান। খোঁজ করা যাক, কি বলো? চা করে যদি দিতে পারে। সন্ধান করুন। ডাকাডাকি করার পরে একটি বন্য তরুণী বাহির হইয়া আসিল। তাহাকে প্রশ্ন করা হইল, এটা দোকান? হই। চা করে দিতে পারো? পারবক না কেনে? দাও তবে। চা আছে, চিনি নেই। আমাদের আছে, দেব। ক্রমে আলাপ হইয়া গেল। তরুণীটির নাম পরিবাণু। এ ধরনের নাম এ বনের মধ্যে কোথা হইতে আসিল কি জানি। তরুণীটির বেশ সুঠাম সুগঠিত চেহারা, শান্ত মুখশ্রী। সে জল ফুটাইয়া দিব্যি চা করিয়া আনিল, তবে পেয়ালা ইত্যাদি নাই। বড় কাঁসার জামবাটিতে এক বাটি চা এবং কয়েকটি গেলাস। চা পান সারিয়া আবার বাহির হওয়া গেল। এবার দুর্গম বনপথ, মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা ক্ষুদ্র নদীর আকারে পথের পাশেই বহিয়া চলিয়াছে। পাষাণতট বনকুসুমকে আলো করিয়া আছে। মন্মথদা বলিলেন, বেশ জায়গা হে, এমন পাহাড় বন দেখিনি কখনো। অপর বন্ধুটি বলিলেন, সত্যি এমন জায়গা যে আছে যশোর জেলার পাড়াগায়ে পড়ে থেকে তা কি করে বুঝব? একটা জায়গা দেখালে বটে। আমি আনন্দিত হলাম বটে, কিন্তু লক্ষ্য করছিলাম মন্মথদা আর হাঁটতে পারছেন না। তাহার পদবিক্ষেপের মধ্যে একটা ক্লান্তির চিহ্ন ক্রমশ ফুটিয়া বাহির হইয়াছিল। বলিলাম, ব্যাপার কি? আর কত মাইল বাকি? এখনো অনেক। তাই তো, বড় খিদে পেয়েছে। এখানে কিছু পাওয়া যায়? কি পাওয়া যাবে এখানে? সঙ্গে পাউরুটি আছে। চলুন একটা ঝর্ণা দেখে বসে তাই খাওয়া যাক। আরও ঘণ্টা দুই কাটিল। একটা চমৎকার বনাবৃত অধিত্যকার মধ্যে ছায়াগহন সমতল ভূমিতে আমরা আসিয়া বসিলাম। তখন বেলা প্রায় 3টা বাজিয়াছে। সকাল হইতে অনবরত হাঁটিয়া সকলেই ক্লান্ত। হাতঘড়িতে 3টা বাজিলেও পাহাড়ের দীর্ঘ গহন ছায়া সমস্ত অধিত্যকাটি এমনভাবে ঢাকিয়াছে ও পলাশবনে প্রদোষকাল উপস্থিত বলিয়া মনে হইতেছে। দেখা গেল পাউরুটি যাহা আছে তাহা 3টি দস্তর মতো বুভুক্ষু ব্যক্তির ক্ষুণ্ণিবৃত্তির উপযুক্ত নয়। মন্মথদা বলিলেন, আর একটু চা হলে একরকম কাটাতে পারতাম। আমরা সকলেই এ কথায় সায় দিলাম। আমি বলিলাম, চলুন দাদা, এই পাহাড়টা টপকে ওপারে কোনো গ্রাম আছে কিনা দেখা যাক। সকলে আবার উঠি, আবার পাহাড় টপকাইয়া চলি। পাহাড়ে উঠিবার পথে 2 ধারে শিউলি ফুলের বন। প্রথম শরতে শিউলি ফুল ফুটিয়া সকালেই ঝরিয়া পড়িয়াছে শিলাপটে। বড় দুর্গম চড়াইয়ের রাস্তা। মন্মথদা হাঁপাইতেছেন। বন ক্রমশ ঘন হইতে ঘনতর হইতেছে। কেদ গাছে পরগাছার ফুল ফুটিয়াছে হরেক রঙের। মন্মথদার হাত হইতে ঝুলিটা আমি লইলাম। তিনি বড় অবসন্ন হইয়া পড়িলেন। তাহাকে একরূপ টানিয়া পাহাড়ের সমতল শীর্ষে লইয়া গিয়া দাঁড় করাইলাম। একটু পরে আবার নামিতে শুরু করিতে হইল, কারণ বেলা হু হু করিয়া পড়িতেছে। এই ভল্লুক সংকুল
পর্বতারণ্যে অপরিচিত পথে রাত্রির অন্ধকার আমাদের উপর নামিয়া না আসে। মন্মথদা বলিলেন, আহা, একটু চা যদি পেতাম। মন্মথদা বারবার চায়ের কথা বলার দরুনই রঘুনাথ দাস কবির সাক্ষাৎকার ঘটিয়াছিল। পাহাড়ের ওপাশে একটা ক্ষুদ্র গ্রাম, কয়েক ঘর লোকের বসতি। একজন লোককে মহিষ চড়াইতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, ওহে, এখানে চাটা পাওয়া যাবে কোথাও? সে লোকটি বলিল, হই, কোথায়? ওই হেথা, তোদের মতন একজন লোক আছে রে, লেখে পড়ে, কবি হচ্ছে, টুসু পরবের গান বানায়। চলে যা সোজা, ওই বড় মহুয়া গাছের নিচে দেখবি ওর ঘর আছে। আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করিলাম। কবি এই জঙ্গলে ঘেরা বন্য দেশে বর্বরদের গ্রামে? মন্মথদা বলিলেন, চলো চলো হে, দেখা যাক। আশ্চর্য কথা তো, চাও নিশ্চয়ই পাওয়া যাবে। কবি মাত্রেই চা খায়, চলো কিরকম কবি দেখা যাক। আমরা গিয়া কথিত মহুয়া গাছের তলায় পৌঁছিলাম। দেখি একজন লোক কোদাল ধরিয়া মাটি কোপাইতেছে। লোকটির রং ঘোর কৃষ্ণবর্ণ, পরনে লেংটি, মাথায় বাবরি চুল, বয়স 40-এর মধ্যে, বেশ স্বাস্থ্যবান। আমরা গিয়া বলিলাম, কবি রঘুনাথ দাসের বাড়ি কোথায়? লোকটি বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাহিয়া আগাইয়া আসিল, বলিল, আমারই নাম, আপনাদের দাসানুদাস। বাবুদের কোথা থেকে আগমন হচ্ছে? কলকাতা থেকে। তবে পাটঘিটার জঙ্গলের দিক থেকে এলেন যে? হাঁটতে হাঁটতে আসছি এই বন দেখতে দেখতে। আসুন বাবুরা, আসুন, আমার বড় ভাগ্যে, চলুন আমার ঘরে। বনের ভিতর দিয়া পথ। গ্রাম হইতে কিছু দূরে পাহাড়ের নিভৃতে উপত্যকায় একটি নিচু খড়ের ঘর। ঘরের সামনে ও চারিধারে শাল ও মহুয়ার সারি। পাহাড়ি ঢালুতে বনকুসুম ফুটিয়া আছে, প্রধানত বন্য পিটুনিয়া ও বন্য শেফালি, উপরের দিকে দেবকাঞ্চন। ঘরের ভিতর ঢুকিয়াই প্রথমে চোখে পড়িল বড় বড় অক্ষরে একখানা কাগজে লিখিয়া দেওয়ালে মারা, সংসারের কোলাহল নাহি পশে কানে, তাই ভালো লাগে মোর থাকিতে এখানে। ঘরের একপাশে একখানা দড়ির খাটিয়া, তাহাতে একখানা মোটা সাঁওতালি চাদর পাতা। ঘরের এদিকে ওদিকে বই খাতা অত্যন্ত অগোছালোভাবে ছড়ানো। একখানা রাধাকৃষ্ণের ছবি টাঙানো দেওয়ালে। ঘরের কোণে এক ঝুড়িতে কয়েকটি শসা। বাহিরে গাছপালায় পার্বত্য পক্ষীকুলের কলকাকলি। ঘন ছায়া বনপাদপের পাশেই উত্তুঙ্গ তামা পাহাড় শ্রেণী। পড়ন্ত বেলার রোদ শৈলচূড়ার বনানী শীর্ষে। অতি সুন্দর আশ্রমটি। কবির লিখিবার ও ভাবিবার উপযুক্ত স্থান বটে। যে এরূপ স্থান নির্বাচন করিবার ক্ষমতা রাখে, সে কবি না হইয়া যায় না। আমরা বলিলাম, আপনার বাড়ি নয় এটা? না বাবু, এটা আমার লিখবার জায়গা। সারাদিন এখানেই থাকি, বাড়িতে যাই খেতে। গ্রামের মধ্যে বড্ড গোলমাল, ও আমার সহ্য হয় না। আপনারা বসুন, আমি আসছি। কবি চলিয়া গেলে আমরা তাহার বইপত্র ঘাঁটিয়া দেখিতে লাগিলাম। রামায়ণ, মহাভারত, একখানা সাঁওতালি ছড়ার বই, পদ্মে লেখা সিংভূমের রাজবংশের ইতিহাস, একখানা লায়লা মজনু বই বটতলার ছাপা, একজন কোনো সাধুর জীবনচরিত,
ইত্যাদি। মন্মথদা বলিলেন, এ যে দেখছি ধুকুরির ভেতর খাসা চাল। আমি ও আমার বন্ধু দুজনেই সে কথায় সায় দিলাম। মন্মথদা বলিলেন, চা হবে কি বলো? আমি বলিলাম, মনে তো হয় দাদা, কবি যখন, দেখা যাক। বড় সুন্দর একটা জায়গা, ও যদি বিক্রি করে কিনতে রাজি আছি। কিনবেন তো আসবেন কোথা দিয়ে? এই বনের মধ্যে দিয়ে 10-12 মাইল হেঁটে? তাই তো ভাবছি। ইতিমধ্যে কবি গ্রাম হইতে ফিরিল। তাহার এক হাতে একটি ধামায় 1 ধামা মুড়ি, অন্য হাতে 8-10টা ভুট্টা পোড়া। হাসি মুখে বলিল, দেরি হয়ে গেল। আমরা তাহাকে আশ্বস্ত করিলাম, কিছু দেরি হয় নাই। চায়ের সরঞ্জাম এখানেই ছিল। কবি আরেকবার গিয়া দুধ লইয়া আসিল। মুড়ি, শশা, ভুট্টা পোড়া ও চা পর্ব মিটিবার পরে আমরা কবিকে ধরিলাম, আমাদের কবিতা পড়িয়া শোনাইতে হইবে। পরিবেশটি ছিল চমৎকার। তামা পাহাড়ের দীর্ঘ শ্রেণী আমাদের বামে। শালতরুর সারি ছিল 2 পাশে। দেবকাঞ্চন ফুটিয়াছিল পর্বতসানুর বনে। তাহার মধ্যে বাবরি চুলওয়ালা কৃষ্ণকায় সাঁওতালি চেহারার কবি রঘুনাথ দাস আপনার মনে স্বরচিত কবিতার পর কবিতা আবৃত্তি করিয়া চলিয়াছেন। ভ্রমণে আসিয়া এতটা ঘটিবে আমাদের ভাগ্যে তাহা ভাবি নাই। অনেক কবিতা, দিব্যি ছন্দের কান, ভাষা সরল সহজ, গ্রাম্য কবির উপযুক্ত। সবচেয়ে আমার ভালো লাগিল কবির নিঃসর্গ প্রীতি। প্রকৃতিকে দেখিবার সুন্দর চোখ আছে কবির। অনেকগুলি কবিতা প্রকৃতির বর্ণনা, ঋতুর বর্ণনা, সকালে সন্ধ্যায় পার্বত্য ভূমির নানা রূপের বর্ণনা। আমার এ সকল কবিতা মনে নাই। মনে থাকিলে এখানে নমুনা দিতে পারলে ভালো হইত। কেবল একটা লাইন আমার মনে আছে একটা কবিতার। মত্ত ধরা রেরেং পোকার গানে। আমরা বলিলাম, রেরেং পোকা কি? ওই যে ডাকে রাত্রিরে বনে জঙ্গলে। ঝিঝি পোকা? ওই, আমরা বলি রেরেং পোকা। মন্মথদা বলিলেন, বই ছাপাননি? এখানে মাঘ মাসে টুসু পরব হয়। টুসুর গান আর ছড়া ছাপিয়ে বিক্রি করি। খুব বিক্রি হয়। বছরে ওই টুসু পরবের পর 30 টাকা আন্দাজ বই বিক্রির আয় হয়। ওতে চলে সারা বছর। আমার ওতেই হয়ে যায়। খরচ তো বেশি কিছু নয়। ধানের জমি আছে ওই পাহাড়ের কোলে। মকাই হয় এই ভাদ্র মাসে। কুমড়ি হয় 10 মণ। কুমড়ি কি জিনিস? কলাই জাতীয় ফল। এ দেশে সেদ্ধ করে খায়। গাছে ধুঁধুল, চিচিঙ্গে, ঢেঁড়স ফলে, ওতেই খুব হয়। আপনার ছেলেপিলে কি? 3টি ছেলে, মেয়ে নেই। বুড়ো বাবা মা বাড়িতে, স্ত্রী আছেন। এদের বেশ চলে যায়, যেমন এদেশে চলবার নিয়ম। দুবেলা বাঙালি বাবুদের মতো ভাত খেতে হবে তা নয়। ভুট্টা পোড়া খেয়েই 2 দিন কেটে গেল। জংলি আলু একরকম আছে। কার্তিক মাসে পাহাড়ের জঙ্গল থেকে গ্রাম শুদ্ধ মেয়েরা তুলতে যায়। शकरकंद आलुर मतो मिष्टि। एक एकजन 1 मन 1.5 मन आलू तुले आनबे जंगल थेके। ताई खेয়েই 15 दिन केटे गेल। एमनই। ভালো কথা, রাতে আপনারা এখানেই থাকুন। কাল সকালে উঠে যাবেন। খাওয়ার ব্যবস্থা করি। আমাদের ভালোই লাগছিল এই বন্য গ্রামের কবির সাহচর্য। এ ধরনের কবি আমরা দেখি নাই কখনো। মনও খাঁটি কবির মতোই। আমরা বলি, গাঁয়ের বাইরে এই জঙ্গলের মধ্যে থাকেন, এতে কষ্ট হয় না?
কবির কণ্ঠস্বরে বিস্ময়ের ভাব ফুটিয়া উঠিল। উত্তর দিল, কষ্ট কেন হবে বাবু? এমন বনের মধ্যে পাহাড়ের নিচে শাল ফুল যখন ফোটে, সে গন্ধে পাগল করে দেবে। সে সময় আসবেন বাবু। দেখুন না কত ফুল ফুটে আছে এই সময়। সকালে কত শিউলি ফুল পড়ে থাকবে পাহাড়ের বনে। আর দিন কতেক পরে আশ্বিন মাসের প্রথমে এখানে জ্যোৎস্না রাতে ঘরে বসে পড়ি বা লিখি। শিউলি ফুলের সুবাস কি! এক এক দিন আর বাড়ি যেতে ইচ্ছে করে না। সারা রাতই এখানে শুয়ে থাকি। মন্মথদা রহস্য করিয়া বলিলেন, আর কবিপ্রিয়া? রঘুনাথের মুখে সলজ্জ হাসি ফুটিয়া উঠিল। চুপ করিয়া রহিল। আমি বলিলাম, বলুন বলুন, লজ্জাটা কি এর মধ্যে? রঘুনাথ বলিল, সে লেখাপড়া জানে না, এদেশের মেয়ে। দেখেছেন তো ওদের স্বাস্থ্য ভালো, আপনি দেখে বুঝতে পারবেন না বয়স কত। যেদিন রাত্রে না যাই, মাঝে মাঝে সে নিজেই আসে। ফুল বড় ভালোবাসে। ওই জঙ্গল থেকে এই সন্ধেবেলা দেবকাঞ্চন ফুল নিয়ে আসতে হলো, খোঁপায় গুজবে। আমার বন্ধুটি বলিলেন, না মশাই, আপনি একজন সত্যিকারের কবি। আচ্ছা, উনি যদি আসেন, এখানে খাবেন কি? ও ভাত রেঁধে নিয়ে আসে শালপাতায় জড়িয়ে, নয়তো ভুট্টা পোড়া, কোনো কোনো দিন মুড়ি আর আলু সিদ্ধ। আমার তৈরি গান ওকে গাইতে বলি। এই মাঘ মাসে টুসু পরব আসছে, আর দিন কতক পরে গান বাঁধতে আরম্ভ করব। রাতে এখানে একদিন থেকে দেখবেন কত ফুলের গন্ধ। সত্যি এই সরল বন্যকবির জীবন আমাদের কাছে লোভনীয় মনে হলো। আর এই পাহাড়ের কোলের ছোট্ট খড়ের ঘরখানা। প্রাচীন দিনের ভারতবর্ষে এমনই শৈলারণ্য, এমনই আশ্রমে কত কবি ভাস স্বপ্ন বাসবত্তা রচনা করিয়া গিয়াছেন, কত কালিদাস মেঘদূত লিখিয়াছেন, কত ভবভূতি প্রস্রবণগিরির বর্ণনা করিয়াছিলেন। সুঠাম তরুণী কবিপ্রিয়া খোঁপায় শালমঞ্জরি গুঁজিয়া ময়ূরকে আহার্য প্রদান করিতেন আশ্রমের তঙ্গনে। দিকে দিকে মুক্ত প্রকৃতির আহ্বান। আমাদের রঘুনাথ দাস তাহাদেরই সেই ধারা এই অরণ্য প্রান্তে অক্ষুণ্ণ রাখিয়াছে। তাহাদেরই প্রতীক ও। সন্ধ্যার কিছু আগে আমরা কবির নিকট হইতে বিদায় লইলাম। মন্মথদার থাকিবার উপায় নাই, কোর্ট খুলিবে। রঘুনাথ দাস আমাদিগকে সুবর্ণ রেখার খেয়া ঘাট পর্যন্ত আগাইয়া দিয়া গেল। খেয়া পার হইয়া আরও 3 মাইল হাঁটিয়া স্টেশনে আসিয়া রাত্রি 12টার সময় ডাউন রাঁচি এক্সপ্রেস ধরিলাম।